নমস্কার। মোহাম্মদ মজিব, আপনি এটা কি করলেন? অর্থাৎ মালদ্বীপের প্রেসিডেন্টের কথা বলছি। যে আপনি যে কাজটা করলেন, যে নির্বাচনে জেতার পরে আপনি চলে গেলেন চীনে, অথচ সবচেয়ে পাশের দেশ, কাছের দেশ ভারত। আপনাদের দেশে যখন জলের সংকট হলো তখন ভারত সবার প্রথমে জল পাঠিয়েছিল। কোভিডের সময় সবার আগে ওষুধ পাঠিয়েছিল। আমাদের প্রধানমন্ত্রী স্বর্গীয় রাজীব গান্ধী যখন বেঁচে ছিলেন, আপনাদের দেশে তখন বাইরের থেকে শত্রুরা এসে দেশকে দখল করতে চেয়েছিল, তখন ভারতীয় সেনাবাহিনী আপনাদের সাহায্য করে আপনার দেশটাকে স্বাধীনতায় রেখেছে। তার কারণ আপনার দেশ স্বাধীনই ছিল, কিন্তু বাইরের শক্তি এসে আপনার দেশটাকে দখল করতে চেয়েছিল। আর আপনাদের দেশের সব ম্যাক্সিমাম কাজটাই আমাদের দেশের বিভিন্ন কোম্পানি করে থাকে। ব্যাপার হচ্ছে, আমি যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটার ব্যাপারে আমি একটু বলবো। কারণ আপনাদের দেশে যে সোলার প্যানেল সিস্টেম, রিনিউয়েবল পাওয়ার, অর্থাৎ যেটা পুনর্নবীকরণভাবে কন্টিনিউ যেটা আসতেই থাকবে, যেটার কোনো শেষ হবে না, তার ম্যাক্সিমাম কাজটা আজকে ভারতবর্ষ করত। 2021 সাল পর্যন্ত 80% কাজ আমাদের দেশ করত। কিন্তু আপনার মাথায় কি আসলো জানি না, আপনি আজকে আমাদের ছেড়ে দিয়ে আমাদের কোম্পানিগুলো সব তো ওখান থেকে ব্যাক হয়ে আসছে। আপনি অন্য যে কোনো দেশের সাহায্য নেন, সেখানে কিন্তু আপনার অনেক খরচ বেড়ে যাবে। একটু গল্প করে নিলাম, ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার বিনীত আবেদন, আপনারা সাবস্ক্রাইবটা করে নেবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। আমার ডেসক্রিপশনে ডিম্যাট অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। সেটার লিঙ্কও ওখানে দেওয়া থাকবে। সেখানে আপনারা ইচ্ছা করলে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে শেয়ার ট্রেডিংও করতে পারেন। তো এবার ভিডিওতে ঢোকা যাক। আমি নবেন্দু দত্ত, ফিনান্সিয়াল অ্যাডভাইজার অ্যান্ড মোটিভেশনাল স্পিকার। আজকের বিষয় রিনিউয়েবল পাওয়ার, অর্থাৎ পূর্ণ নবীকরণ শক্তি। দেখুন, আমাদের দেশ দীর্ঘদিন ধরে বাইরের উপরে নির্ভরশীল ছিল। যেরকম আমাদের একটা শঙ্কা ছিল আমরা যখন ছোট ছিলাম, যে যদি একসময় আরব কান্ট্রিতে তেল শেষ হয়ে যায়, গ্যাস শেষ হয়ে যায়, তাহলে এই যে লম্বা গাড়ির লাইন, এই গাড়িগুলো তো একদিন বন্ধ হয়ে যাবে। এই সমস্ত ভাবনা চিন্তা আমাদের ছিল। কিন্তু দেখুন, আমাদের প্রধানমন্ত্রী রামবতীর উদ্বোধনের পরপরই, রামচন্দ্র যেহেতু সূর্যবংশীয় ছিল, তাই প্রধানমন্ত্রী একটি পরিযোজনা ঘোষণা করল। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। টোটাল 10,000 কোটি টাকা এখানে ইনভেস্ট হবে। 1 কোটি বাড়িতে তাদের ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে এবং 300 ইউনিট বিদ্যুৎ প্রতি মাসে ফ্রি দেওয়া হবে। আগামী দিনে চলতে চলেছে প্রত্যেকের ঘরের উপরে সোলার প্যানেল এবং রাস্তায় ইভি চলবে। অর্থাৎ আমাদের পেট্রোল এবং ডিজেল এর সংখ্যাটা কমে যাবে। একটা পত্রিকাতে আমি দেখলাম ভারতবর্ষে 36 লক্ষ ইলেকট্রিক গাড়ি চলছে। এটা আমাদের জন্য খুব বড় ব্যাপার, কারণ ভারত আগামী দিনে বদ্ধপরিকর জলবায়ু পরিবর্তনের ব্যাপারে। যে প্যারিস চুক্তি করেছে ভারতবর্ষ, যেখানে ভারত কমিটমেন্ট করেছে যে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের জন্য যেই সমস্ত কারণগুলো দায়ী, সেই সমস্ত কারণগুলো কমানোর চেষ্টা করবে। যেরকম মনে করুন, যে ইলেকট্রিকটা কয়লা পুড়িয়ে হচ্ছে, তার যে ধোঁয়াটা উঠছে, তাতে করে পুরো দেশের বা আবহাওয়ার একটা তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে। এবং তাপমাত্রা যত বৃদ্ধি হবে, আমাদের যত হিমবাহগুলো আছে সেগুলি আস্তে আস্তে গলে যাবে। গলে গিয়ে এই যে ছোট ছোট যে দ্বীপগুলো আছে, আগামী দিনে এগুলি বসে যেতে পারে। এমনকি আমাদের একটা আশঙ্কা আছে, কলকাতাও হয়তো ভবিষ্যতে জলের নিচে চলে যেতে পারে। যত নিচু অংশ আছে দেশের, জলের নিচে চলে যেতে পারে। সেই জন্য আমাদের দেশ সবসময়ের জন্য জলবায়ু পরিবর্তনের ব্যাপারে খুব সিরিয়াসলি, প্যারিস চুক্তি যেটা হয়েছে 2030-এ, ভারত বলেছে আমি 50% এটার দায়িত্ব নিচ্ছি, যে আমি এই তাপমাত্রাটা কমানোর জন্য সমস্ত কিছু প্রয়াস করব। ভারতবর্ষে প্রায় 36 লক্ষ ইলেকট্রিক বাহন চলছে। তার মানে 36 লক্ষ ইলেকট্রিক বাহন চলা মানে এই 36 লক্ষ ইলেকট্রিক বাহনে এখন আর পেট্রোল আর ডিজেলের প্রয়োজন হচ্ছে না। এটা আমাদের জন্য জলবায়ু পরিবর্তনের জন্য একটা বড় ব্যাপার, কারণ এখান থেকে কোনো ধোঁয়া বেরোচ্ছে না। তো যেটা আমি ভিডিওর প্রথমে আমি বলতে চাইছিলাম, যে ভারতীয় কোম্পানিগুলো মালদ্বীপ থেকে ব্যাক করে চলে এসে আমাদের মতন লাক্ষাদ্বীপ যে সমস্ত কেন্দ্র, এই ধরনের যত সমুদ্রের পাশে যে সমস্ত আমাদের অঞ্চলগুলো আছে, এখানে কিন্তু সমস্ত সোলার প্যানেল লাগানোর ব্যবস্থা করছে, যাতে করে আমাদের এখানে বিদ্যুতের যে ঘাটতি সেটা মেটাতে পারবে। এছাড়া
বিভিন্ন জায়গায় যেখানে ইলেকট্রিক যাওয়া খুব অসুবিধার ব্যাপার এবং আমাদের প্রচুর পরিমাণে কয়লার একটা সময় তো ভান্ডার শেষ হবেই, সেই জন্য কিন্তু আজকে সোলারের উপরে খুব ফোকাস দেওয়া হচ্ছে। এবারটা যদি বলেন ভারতবর্ষের মধ্যে কোন কোন রাজ্য এই সোলার প্যানেলের দিক দিয়ে এগিয়ে আছে, সোলার সিস্টেমে এগিয়ে আছে, সেটা হচ্ছে 1 নম্বর আছে গুজরাট, দ্বিতীয় পজিশন আছে রাজস্থান এবং কেরালাও কিন্তু এর মধ্যে অনেকটা এগিয়ে গেছে। সুতরাং সারা দেশের ক্ষেত্রে এইবার যে প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করলেন যে সারা ভারতবর্ষে এই সোলার সিস্টেমটাকে এমন জায়গায় নিয়ে যাবে, আগামী দিনে আমাদের ভারতবর্ষ ইলেকট্রিসিটিতে যেরকম স্বনির্ভরতা পাবে, প্লাস আমরা বাইরের দেশেও এই ইলেকট্রিসিটিটা আমরা বিক্রি করতে পারবো। বিকল্প বিদ্যুৎ উৎপাদন আমাদের ভারতবর্ষে 5 রকম বিদ্যুৎ অপ্রচলিত ক্ষেত্রে আছে। 1 নম্বর সূর্যের মাধ্যমে হচ্ছে, 2 নম্বর বায়ুর মাধ্যমে বড় বড় পাখা লাগিয়ে সেটা ঘুরিয়ে আমাদের বায়ু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, 3 নম্বর যে আমাদের জলের মাধ্যমে যে বিভিন্ন মনে করেন যে ব্রিজগুলো তৈরি করা হয়, সেই জলপ্রপাতগুলো ছাড়ছে, সেখান থেকে ইলেকট্রিক তৈরি করছে, 4র্থ আমাদের যে সমস্ত বর্জ্য পদার্থ, যে সমস্ত জিনিস আমরা ফেলে দিচ্ছি, পচনশীল জিনিস বর্জ্য পদার্থ, সেই দিয়েও বিদ্যুৎ তৈরি করা যায়, 5 নম্বর থার্মাল এনার্জি। তাহলে আপনি ভাবুন আমাদের দেশের বিজ্ঞান কতটা এগিয়ে চলেছে যে আগামী দিনে আমরা যেরকম স্বয়ম্বর হচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আমাদের দেশকে যে আমরা 3য় পজিশনে নিয়ে যাচ্ছি, আগামী দিনে এমন একটা দিন আসবে ভারত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আসন লবে, এই আশাটাও আমরা করতে পারি। সোলার সিস্টেমে চীন পৃথিবীর মধ্যে 1ম স্থান অধিকার করে আছে, কিন্তু চীনের এই স্থানটা বেশি দিন থাকবে না, কারণ ইউএসের ম্যাক্সিমাম প্রজেক্ট এখন ভারতবর্ষকে দিচ্ছে। ইংল্যান্ড থেকে শুরু করে, ফ্রান্স থেকে শুরু করে বিভিন্ন দেশ, যেহেতু আমাদের এখানে খরচ কম, সাথে সাথে আমাদের চীনের থেকে আমাদের কোয়ালিটি খুব ভালো, কোয়ালিটি খুব দুর্দান্ত কোয়ালিটি হওয়ার কারণে আমরা বিদেশ থেকে প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছি এবং সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের দেশ কিন্তু $30 ট্রিলিয়ন ভারতবর্ষ হতে চলেছে 3য় শক্তি। সেটাও কিন্তু আমাদের এই সোলার সিস্টেম, সেটায় আমরা যে একটা বড় জায়গা নিচ্ছি, এটাও একটা বড় আমাদের কাছে প্লাস পয়েন্ট। দেখুন, এত কিছু বলার অর্থ আমার যে আপনি আজকের ডেটে কোথায় ইনভেস্ট করলে আপনার ঘরে মা লক্ষ্মী এসে পৌঁছবে, আমার বলার শেষতম ব্যাপারটা হচ্ছে এখানে। অর্থাৎ ভারতবর্ষে বেশ কিছু কোম্পানি দেশে এবং বিদেশে প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছে এই সোলার প্যানেলের। সুতরাং তা সে সমস্ত কোম্পানির প্রফিট বাড়বে, সেই সমস্ত কোম্পানির প্রফিট বাড়লে দেশের উন্নতি হবে, আর দেশের উন্নতি হলে আপনি যদি সেই সংস্থায় ইনভেস্ট করে থাকেন, আপনারও অর্থনৈতিকভাবে আপনার একটা বড় জায়গায় যাবে, আপনারও ব্যাংক ব্যালেন্স বড় হবে। এবার বেশ কিছু শেয়ারের নাম আমি বলবো, আপনারা আপনাদের লিস্টে রাখতে পারেন বা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথাবার্তা বলে আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। এবং নাম বলা অর্থ আপনি এখানে ইনভেস্ট করবেন তা না, আপনি পর্যালোচনা করবেন। আমি জাস্ট 5টা করে শেয়ার এবং 5টা আমি মিউচুয়াল ফান্ডের নাম আপনাদের সামনে বলছি, বাকি নামগুলো আমি ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। নাম্বার 1 আদানি গ্রিন এনার্জি লিমিটেড, নাম্বার 2 এনএইচপিসি, নাম্বার 3 এসজিভিএন লিমিটেড, নাম্বার 4 জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চার লিমিটেড, নাম্বার 5 বোরোসিল এনার্জি লিমিটেড। এবার আমি মিউচুয়াল ফান্ডের নামগুলো বলছি। নাম্বার 1 কোয়ান্ট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, নাম্বার 2 নিপ্পন ইন্ডিয়া পাওয়ার অ্যান্ড ইনফ্রা ফান্ড, নাম্বার 3 টাটা রিসোর্সেস অ্যান্ড এনার্জি ফান্ড, নাম্বার 4 কোয়ান্ট ইএসজি ইকুইটি ফান্ড, নাম্বার 5 ডিএসপি ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড নিউ এনার্জি ফান্ড। আরেকটা নতুন ফান্ড এনএফও হিসাবে আসছে, সেটা হচ্ছে এসবিআই মিউচুয়াল ফান্ড নিয়ে এসছে, এসবিআই এনার্জি অপরচুনিটিস ফান্ড। এটা ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে 20 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত এটা এনএফও হিসাবে আছে। এটা 10 টাকা দাম, আপনারা দেখে নিতে পারেন, এখানেও আপনারা ইনভেস্ট করতে পারেন। অনেক কথা হলো, অনেকটা তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের যদি এই সম্বন্ধে আরও কিছু বিশেষ জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে আপনারা লিখবেন, আমার ইমেলে আপনি দেবেন। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাদের যারা খুব কাছের মানুষ আছে তাদের শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেল নবেন্দু দত্ত অফিসিয়াল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ নবেন্দু দত্ত অফিসিয়াল, সেটাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন,
সুখী থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।